দর্শক, শুক্রবার ভারতের মাটিতে কি ঘটেছে বাংলাদেশকে নিয়ে আপনারা সবাই জানেন। বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন কার্যালয়ের বাইরে সহিংস বিক্ষোভ করেছে সেখানকার কথিত বিক্ষোভকারীরা, এবং এই মুহূর্তে ডেপুটি হাই কমিশনের সব ধরনের কর্মকর্তা এবং কর্মচারীরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। এ বিষয়ে অবশ্যই দু একটি কথা বলবো, তবে তার আগে অবশ্যই সশ্রদ্ধ সালাম জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি বাংলাদেশের মুসলমান সম্প্রদায়ের মানুষদের প্রতি এবং একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের মানুষদের প্রতি। তার কারণ, ইসকনের সমর্থক চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকরা যেভাবে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করলো এবং সেই আইনজীবীর জানাজায় লাখো মানুষের জামায়াত ঘটলো, সেই লাখো মানুষের জামায়াত থেকে কেউ কোনো ধরনের উস্কানি দেয়নি, ভারতের পাতা ফাঁদে কেউ পা দেননি, এমনকি এদেশের হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষেরাও ভারতের উস্কানিতে সাড়া দিচ্ছে না। যদি বলেন তাহলে এই লাখো মানুষ কারা, আমি নিশ্চিত সেখানে শুধু ইসকন কিংবা হিন্দু সম্প্রদায়ের উগ্রবাদী মানুষেরা ছিলেন, এর বাইরে সাধারণ হিন্দুরা কেউ ছিলেন না। এবং ভারত যে কাজটি একের পর এক করে যাচ্ছে, তারা কোনো ধরনের সফলতা পাচ্ছে না বিধায় ভারতের মাটিতে তারা নিজেরা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে এই ধরনের বিক্ষোভ করলো। তারা যে কোনোভাবে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গায় শুধু নয়, চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে চায়, যুদ্ধ অবস্থা তৈরি করতে চায়, এ কথা স্পষ্ট। শুরু থেকে 5 আগস্টের পর থেকেই ভারত যে একের পর এক চক্রান্ত চালিয়ে যাচ্ছে, কোনোটি সফল হচ্ছে না, শুধুমাত্র এদেশের মানুষের অসাম্প্রদায়িক চেতনার কারণে। যদি বলেন যে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ হয়নি, ভাইরে বারবার বলে আসছে হ্যাঁ আক্রমণ হয়েছে। 5 আগস্টের পরে দেশে 3-4 দিন সরকার ছিল না, চারিদিকে একটা মব ছিল, নানান ধরনের মব, এবং সুযোগ সন্ধানীরা আক্রমণ করেছে বা প্রতিহিংসার জায়গা থেকে কোনো রাজনৈতিক দল, যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই বলে আমরা মনে করি, সেই মানুষেরা সবার উপরেই তো আক্রমণ করেছে, ডাকাতি করেছে, লুট করেছে, মানুষ হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডের শিকার তো মুসলমান হিন্দু সম্প্রদায়ের মানুষেরা রয়েছে। কেন এটিকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে চালানো হচ্ছে এবং ভারতের গণমাধ্যমে কি ধরনের অতিরঞ্জিত খবর প্রকাশ করা হচ্ছে, এটা কি আমরা জানি না? এটা যে সাধারণ হিন্দু মানুষেরা, বিবেক সম্পন্ন মানুষরা, তারা বুঝতে পারছে না কতটা অতিরঞ্জিত করছে। এখানে কুচুকাটা করা হচ্ছে, গণহত্যা চালানো হচ্ছে, সেনাবাহিনী নির্লজ্জভাবে আক্রমণ চালাচ্ছে, এই যে মিথ্যা গাঁজাখড়ি কথাবার্তা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এগুলো তো যে কোনো মিনিমাম বিবেক সম্পন্ন মানুষ বুঝতে পারছে ভারত কি চাইছে। এবং তাদের এই যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অবশ্যই সব ধরনের করা বিবৃতি দেওয়া হচ্ছে, বক্তব্য দেওয়া হচ্ছে, সরাসরি তাদের বক্তব্য ভারতের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ভারতের বাংলাদেশস্থ হাই কমিশনের দায়িত্বপ্রাপ্ত যে ব্যক্তি বা ভারতীয় হাই কমিশনার, তাকে ডেকেও বক্তব্য তুলে ধরা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে কিনা, আমি সেই প্রশ্নটি অনেক আগে থেকে করা শুরু করেছি। ভারত তো সব ধরনের সহ্য সীমার সবকিছু ছাড়িয়ে যাচ্ছে। এবং শুক্রবার যে ঘটনাটি ঘটল, ডেপুটি হাই কমিশনের বাইরে থাকা বিক্ষোভকারীরা তারা দেয়াল টপকে ভিতরে চলে যাওয়ার চেষ্টা করছিল, যদিও সেখানকার পুলিশ নিবৃত করেছে তাদেরকে। এবং এগুলো যে ইচ্ছাকৃতভাবে ইন্ধন রয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার থেকে, বিজেপির পক্ষ থেকে, সেটিও আমরা জানি। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্টভাবে বলেছেন যে এই বিষয়টি নিয়ে বিজেপি রাজনীতি করছে। পশ্চিমবঙ্গের সীমান্ত দখল করতে চেয়েছিল, অবরোধ করতে চেয়েছিল বিজেপি নেতারা,
এবং শুভেন্দু অধিকারী নিঃসন্দেহে একজন সাইকোপ্যাথ। সে শুধু 5 আগস্টের পরে থেকে নয়, তিনি অনেক আগে থেকেই যে ধরনের সাম্প্রদায়িক বক্তব্য দিচ্ছেন বাংলাদেশকে কেন্দ্র করে, দয়া করে আমি হিন্দু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে বলছি, দয়া করে আপনারা এইগুলো একটু বোঝার চেষ্টা করুন। আপনারা অনেক কিছু বুঝতে পারছেন, তারপরও আবারও মিনতি জানাচ্ছি, আমরা চাই না এই অসাম্প্রদায়িক বাংলাদেশে কোনো প্রকার সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হোক। কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার তারা যে বক্তব্য দিচ্ছে, যে বিবৃতি দিচ্ছে, সেগুলো অনেক বেশি উদ্বেগজনক। তারা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করছে। তারা ইসকন সম্পর্কে বলছে যে ইসকন একটি বৈশ্বিক সংগঠন, এই সংগঠন কোনো অবস্থাতে কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে না। তারা সমাজ সেবা করার শক্তপোক্ত রেকর্ড তৈরি করেছে, বেশ ভালো কথা। আবার চিন্ময় কৃষ্ণ দাসের আপনারা মুক্তি দাবি করছেন। চিন্ময় কৃষ্ণ দাসকে তো যেই ইসকনকে বৈশ্বিক সংগঠন বলা হচ্ছে তারাই বহিষ্কার করেছে, কোন অপরাধে বহিষ্কার করেছে জানেন না? আর বাংলাদেশ তো তাকে অন্য কোনো কারণে আটক করেনি। তিনি রাষ্ট্রদ্রোহিতা কাজ করেছেন, ইসকনের পতাকার উপরে বাংলাদেশের পতাকা তুলে ধরেছেন এবং দিনের পর দিন যা নয় তার চেয়ে বেশি বিকৃত বক্তব্য দিয়ে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছিলেন, লাখো মানুষের জমায়েত ঘটানোর চেষ্টা করছিলেন সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে। এগুলো পুরনো কথা, তারপরে মনে করিয়ে দিতে হচ্ছে। তো কথা হচ্ছে যে সেই ইসকনে যখন চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছে, সেই কথারই জবাব দেয় না কেন ভারত, যে ইসকন কেন চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করলো? এবং আমাদের জন্য সবচেয়ে বড় লজ্জার বিষয় হচ্ছে শেখ হাসিনা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেছেন। বেশ ভালো কথা, আপনি ভারতের মাটিতে আছেন, তা তো করবেনই, ভারতের সিম্প্যাথি আদায় করবেন, ভারতের মন রক্ষা করবেন। কিন্তু আমরা তো এটুকু বুঝতে পারছি, ভারত তার নিজের স্বার্থে বাংলাদেশে চরম একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে, বর্তমান সরকারকে উৎখাত করতে চাইছে, আওয়ামী লীগকে নিয়ে আসতে চাইছে এবং বাংলাদেশের মাটিতে রক্ত ঝরাতে চাইছে। কিন্তু আওয়ামী লীগের সমানেত্রী শেখ হাসিনা কিভাবে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করছেন, আর আওয়ামী লীগের ফেসবুকে একের পর এক পোস্ট, এদেশে হিন্দুরা কি থাকবে না, এদেশে হিন্দুদেরকে উৎখাত করার চেষ্টা চলছে, এদেশে হিন্দুদের উপরে অকথ্য নির্যাতন চালাচ্ছে, এগুলো লিখে যে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হচ্ছে কার স্বার্থে? এই বাংলাদেশকে একটা জঙ্গিবাদী রাষ্ট্রের রূপ দেওয়ার চেষ্টা কেন আওয়ামী লীগের পক্ষ থেকে করা হচ্ছে? ভারত না করছে তার নিজের স্বার্থে। এই দেশ কি হলো না হলো, এদেশের ভবিষ্যৎ কি হবে না হবে, সেগুলো তারা বিবেচনা করবে না নিঃসন্দেহে। কিন্তু আওয়ামী লীগ শুধু ক্ষমতায় ফিরে আসার জন্য এই কাজগুলো করবে, এটা আমাদের মেনে নিতে হবে। এগুলো বলতে আমরা বাধ্য হচ্ছি। এবং ভারতে যে পতাকা পোড়ানো হলো, শেখ হাসিনা সে বিষয়ে কোনো বিবৃতি দিবেন, কোনো প্রতিবাদ জানাবেন, সেই দুঃসাহস তার আছে? চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করতে পারবেন, বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে তার নিন্দা জানাতে পারবেন না? আমরা অপেক্ষায় রইলাম শেখ হাসিনার প্রতিক্রিয়াকে কি হয়, বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে কি ধরনের বক্তব্য তার উঠে আসে, কিংবা আওয়ামী লীগের নেতাদের অন্য কোনো বক্তব্য উঠে আসে কিনা। ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, সে বিষয়ে আপনারা কিছু বলবেন কি বলবেন না, আমাদের সেটা নিয়ে মাথা ব্যথা নেই। কিন্তু বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে, বিষয়টি অবশ্যই বিবেচনায় নেওয়া দরকার। এবং যে কথাই বলছিলাম, বাংলাদেশের পক্ষ থেকে শুধুমাত্র বক্তব্য বিবৃতি দেওয়ার মধ্য দিয়েই সীমাবদ্ধ থাকতে হবে বাংলাদেশ সরকারের, এতেই সবকিছু শেষ হয়ে যাবে কিনা আমাদের ভেবে রাখা দরকার। আমি বলছি না ভারতের সঙ্গে আমরা যুদ্ধ লিপ্ত হব, আমরা যে কোনো বিষয়ে প্রস্তুত রয়েছি, এগুলো বলে লাভ নেই। কিন্তু ইন্টারন্যাশনালি ডক্টর ইউনূস সরকার কতটুকু তার কূটনৈতিক দক্ষতার মাধ্যমে এসব মেসেজ পৌঁছে দিতে পারে, সেটি আমাদের দেখার বিষয়। যদিও সে বিষয়ে এখনো তেমন কিছু করা হয়নি, শুধু আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে যে সাক্ষাৎকার নেওয়া হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা, সেখানে তিনি এগুলো অস্বীকার করেছেন, তুলে ধরেছেন, সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন। এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এবং ভারত যেভাবে বাংলাদেশকে তার নিজের মুখোমুখি দাঁড় করাচ্ছে, এই পরিণতি কি শুধুমাত্র বাংলাদেশের জন্য খারাপ হবে? এর দায় ভারতের কাঁধে গিয়ে অবশ্যই বর্তাবে এবং
ভারতকেও খেসারত দিতে হবে। একে একে তো সব ছুটে গেছে এই উপমহাদেশের প্রত্যেকটি রাষ্ট্র তার কবজা থেকে বাইরে চলে গেছে। মালয়েশিয়া গেছে, শ্রীলঙ্কা গেছে, নেপাল গেছে, সবই তো তার আয়ত্তের বাইরে চলে গেছে। ছিল শুধুমাত্র বাংলাদেশ। একা হয়ে যাবে ভারত, এবং সেখানকার বুদ্ধিজীবীরাও দিনের পর দিন বিজেপি সরকারকে, নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিয়ে আসছেন, কোনো কিছুতেই কর্ণপাত করছেন না। খেসারত অবশ্যই ভারতকে দিতে হবে। সাইফুল ইসলাম নামে যে একজন আইনজীবী নিহত হয়েছেন, এটি আইনজীবী সমিতির সভাপতি তিনি নিজেই দাবি করেছেন বিভিন্ন গণমাধ্যমে যে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরাই তাকে হত্যা করেছে। সেই বিষয়টিকে কেন্দ্র করে এখন ইসকন নিষিদ্ধের বিষয়ে যে দাবি উঠেছে সেটি প্রসঙ্গে তারা সংবাদ সম্মেলন করেছে যে এর সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই। যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে, তার দায়িত্ব এই সংগঠন কোনোভাবে বহন করবে না। বিষয় হচ্ছে যে তাকে বহিষ্কার করার পরেও আমরা লক্ষ্য করেছি চিন্ময় কৃষ্ণ দাস কিন্তু সনাতন জাগরণ মঞ্চ এবং ইসকনের নাম বারবার উচ্চারণ করেছেন তার বিভিন্ন বক্তব্যে। তিনি প্রমাণ করতে চেয়েছেন তিনি ইসকনের সঙ্গে জড়িত ওতপ্রোতভাবে। এই বিষয়গুলো তাহলে কেন এলো? এবং আরো মজার বিষয় হচ্ছে, এর আগে আমি আপনাদেরকে জানিয়েছি যে ইসকনের কেন্দ্রীয় শাখা থেকে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়েছে। এটা বুধবারই তাদের এক্স হ্যান্ডেলে তারা এই বিবৃতিটি দিয়েছে। সব বিষয় মিলে আমাদের কাছে যেমন রহস্যজনক মনে হচ্ছে, ইন্টারেস্টিং মনে হচ্ছে, কখনো পক্ষে কখনো বিপক্ষে, কেউ তার নাম উচ্চারণ করছে, কেউ করছেন না। যতই ইন্টারেস্টিং এবং রহস্যজনক বলে মনে হোক না কেন, বিষয়টি তো ভয়ঙ্কর ছিল। এবং এখনো যে ইসকনকে যে দোষারোপ করা হচ্ছে, কিংবা সনাতন জাগরণ মঞ্চকে যে দোষারোপ করা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গার বাঁধানোর অন্য কোনো চেষ্টা যে ভবিষ্যতে আসবে না, সেই শঙ্কা থেকে আমরা মুক্তি পাচ্ছি না।